জিনের বাদশাহ নামটা শুনতেই কিন্তু একটু ভালো লাগে। বাদশাহী বাদশাহী একটু ভাব আসে। জিন আপনাকে বড় করে দিবে, জিন আপনাকে বড় লোক বানিয়ে দিবে, আর জিন আপনাকে অর্থ সম্পদ দিয়ে অনেক ধনী বানিয়ে দিবে। এ ধরনের অনেক প্রতারণা, অনেক ধরনের কথা বলে ইতিমধ্যেই কিন্তু অনেক লোককে প্রতারণার শিকারের মধ্যে নিয়ে আসছে। চলুন সব কিছু বলার আগে আগে জিনের বাদশার ঘরটাকে দেখে আসি, দেখি জিনের বাদশার ঘরের মধ্যে কি কি আছে। আমরা ঘরটা কিন্তু খুলছি, দেখেন ঘরটা খুলছি, দেখি জিনের বাদশার ঘরের ভিতরে এখানে কি কি আছে। দেখি এখানে কি কি আছে ঘরের ভিতরে। এই মুহূর্তে ঘরের মধ্যে আসলে তেমন কিছুই নেই, কারণ হলো জিনের বাদশাহ যিনি সেজেছিলেন তিনি হলেন সুজন রানা, যার বাড়ি নরুন্দিয়া পাত্রাইলের পাশে যে পুটিয়াজানি সেখানে। আর জিনের বাদশার এখানেই ছিল তার আস্থানা। আর যে আস্থানাটা আর মধ্যে কিছু অংশ এখানে আমরা দেখছি যে আছে, তার মানে কিছু মোমবাতি আছে, কিছু ডায়েরি আছে, তারপরে আরও কিছু জিনিস আছে। আসলে এর ভিতরে কী লেখা আছে, কি ছিল, আর কিভাবে এখানে আস্থানা করলো, কত টাকা কার কাছ থেকে কীভাবে নিছে, সব কিছু বিস্তারিত আপনাদের জানাবো। দেখেন এখানে দেখি ডায়েরিগুলোর ভিতরে কী লেখা আছে। দেখি ডায়েরিটার ভিতরে আমরা বেশ কিছু লেখা এখানে দেখতেছি। এখানে টাকা পয়সার বেশ কিছু টাকা পয়সার হিসাব আমরা দেখতেছি। এই ডায়েরিটা লিখে গেছে কিন্তু তিনি পলাতক। দেখেন এখানে বেশ কিছু টাকা পয়সার অঙ্ক লেখা আছে। তারপরে আপনার বাকিটা খালি। আরেকটা ডায়েরিতে দেখি কী লেখা আছে। আরেকটা ডায়েরিতেই কী লেখা আছে, এখানেও কিছু টাকা পয়সা লেখা আছে। আর সবচেয়ে মজার বিষয় হলো যে দেখেন এখানে তার চিকিৎসার যে বিভিন্ন ধরনের চিকিৎসা করতেন সেটার সরঞ্জাম কিন্তু সব এখানে আছে। কিন্তু এখানে কথা হলো যে মাসুদ রানা এখানে কোরআন শরীফ আছে, কারণ প্রত্যেকটা জিনের বাদশাহ যারা জিনের বাদশাহ সাজে তারা কিন্তু কোরআন শরীফটাকে তারা সবচেয়ে বেশি ব্যবহার করে, কারণ ধর্মীয় গ্রন্থটাকে তারা বেশি ব্যবহার করে। কারণ সাধারণ গ্রামের মানুষগুলো কিন্তু এইটার প্রতি একটু দুর্বল। যখন কোরআন শরীফের কথা বলে তখন কিন্তু স্বাভাবিকভাবে সকল লোকগুলাই তাকে একটু সেই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু সুজন রানা লুটে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। আর কিভাবে লুটে নিয়েছে সেই তথ্য আমি আপনাদের জানাবো। এখানে বেশ কয়েকজনকে আপনি দেখতে পাচ্ছেন যে তারা সবাই ভুক্তভোগী। তাদের কাছ থেকে সুজন রানা কত টাকা কিভাবে নিল সেই চিত্র আগে প্রথমে তাদের কাছ থেকে শুনে আসি, তারপর আরও বিস্তারিত আপনাদের বলবো। আমি বাদশা ভাই, আমি আপনার কাছ থেকে জানবো, কারণ এখানে একটা কাগজ আমি দেখতেছি। বাদশা মিয়া, রফিকুল ইসলাম, আব্দুল মজিদ, বেলায়েত হোসেন, সজীব হাসান, শাকিল আহমেদ, আরও অনেকেই আছে সম্ভবত। তার মধ্যে বাদশা মিয়া সবচাইতে বেশি টাকার অঙ্ক আপনার 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকা এই সুজন রানা আপনার কাছে, সুজন রানা কায়সার তিনি নিয়েছে। কি বলে 12 লক্ষ টাকা নিল, মানে আপনার কি লোকটা দেখাইছে? আমাকে হলো স্বর্ণ দিছে, হলো ওই 36 ভরির মতো স্বর্ণ দেখাইছে, যেই স্বর্ণ বেচে আমাকে টেয়া দিয়ে দেবো। এই স্বর্ণ আবার মাটির তলে গেড়ে ছিল যে আমি হলো অসুস্থ, আমার এলো যেন থেকে আমি স্বর্ণটা উদ্ধার করছি তার আমার প্রতি আবার মানে চাপ সৃষ্টি করছে, একটা দিন পর উড়াইতে হবো মালটা, এই কয়ে আমাকে নয় মাটির তলে গেড়ে তুলো। একদিন পরে মানে মালটা বেচে আমাকে টেকা দিয়ে দেবো। এই যে মাটির তলে নিচে গেড়ে রাখলো, তখন আপনি এটা পরীক্ষা করেন না? না, তখন আর পরীক্ষা করবার দেয় নাই। ওটার মধ্যে আমরা হাত দিলে আমরা মরে যামগা, এই ধরনের একটা ডর দিয়েছে আর কি। আবার হাত দিলে মারা যাবেন, আমরা এই ভয়ে হাত দেন নাই? না, হাত দেয় নেই। হাত দিলে মারা যাবেন এই ভয়ে হাত দিলেন না, কিন্তু টাকাটা আগে দিয়ে দিলেন কেন? টাকাটা তো দেখেই তো টাকাটা দেওয়া হয়েছে। মানে স্বর্ণের দেখে টাকা দিয়েছে, কিন্তু পরীক্ষা করেন নাই? পরীক্ষা করি নাই, না, রাত করেই তো দেখাইছে স্বর্ণটা। হ্যাঁ, রাত্রে করে দেখাইছে। তখন তার বাদে হলো স্বর্ণটা রাখিয়েই থুইছি যে যদি আমার কাছে আসে তাহলে এটা হয়তো সমাপ্তি করুননি, কিন্তু আমি তার ফোন দিছি যে তাহলে আমার টাকাটা কি দিবে না দিবে না। তখন 3 ধাপে। একবার দিছি 4 লাখ, আবার দিছি 5 লাখ, আবার দিছি 3 লাখ। এই লোকটাকে আপনি বিশ্বাস করলেন কিভাবে? বিশ্বাস করছি, আমাদের এখানে থাকে, এটা হলো আমার আপন স্বাস্থ্য ভাইয়ের বাড়ি। এই লোকটাকে আপনি চিনেন? তেমনি চিনতাম, ওই কাইসারের নিকে চিনতাম আর কি।
কায়সারের জন্য চিনতেন আর সজনকে এইভাবে চেনার পরে একটা লোককে 4 লক্ষ টাকা আপনি প্রথমে দিয়ে দিলেন। এটা হলো বউ পোলানে থাকতেছে, ঘরে ফার্নিচার টার্নিচার দেখাইছে, আর এমনি হলো চিকিৎসা করতেছে, আবার কইতেছে হলো ব্যবসা করতেছি হলো ঢাকা ক্যান্টন মেলে। 4 লক্ষ টাকা কি বলে নিছে আপনার কাছ থেকে? ওটা হলো ইয়ে দেবো ওই ক্যান্টনমেন্টের মাটির ব্যবসায়। তারপরে দাও এই এমনি হলো অর্ডিনারি ব্যবসা করতেছে যে আমি 2-1 দিন পরে দিতেছি, ইয়াই করে নিয়ে মাটির টাকে টেয়ে দেবো। তারপরের টাকাটা ওই স্বর্ণ বেচা নিয়ে দিয়ে দিব। আমার স্বর্ণ দেখাইছে। পরে 3 ধাপে যে 12 লক্ষ টাকা দিলেন, প্রথম দিন 4 লক্ষ টাকা, হ্যাঁ। তারপর কত লাখ টাকা দিলেন? তারপরে 5 লাখ। 5 লাখ, তারপরে দিয়েছেন কত? তারপরে হলো 3 লাখ। এই 3 লাখ টাকা যখন দিলেন তখন কি বলে আপনার কাছে টাকা নিলেন? তখন আমার কাছে থেকে টাকা নিচ্ছে ওই স্বর্ণের পুতলা দেয়, স্বর্ণের পুতলা দেখায়। পুতলা দেয়। তো এতগুলা স্বর্ণ একজন ব্যক্তি নিয়ে আসছে, একটা বারও কি আপনি যাচাই করেন? না, এটা তো বললো যে আমি হলো এই দুর্গাপুর শ্মশানের থেকে আনছি, এই বললো। শ্মশানে কিন্তু স্বর্ণ পাওয়া যায়। হ্যাঁ, তাই তো জিন আনছে, ও হ্যাঁ, জিন আনছে। জিনের শ্মশানে? হ্যাঁ, ওই শ্মশানের থেকে জিনে উদ্ধার করে। ব্যবসায়ের কথা বলে টাকা নিল, পরবর্তীতে জিন আসলো কিভাবে? জিন হলো ওরা দেখতাম না, কিন্তু ওই সময়ের মধ্যে হইলো আস্তে আস্তে বড় হয়ে গেল। মানে প্রথমে টাকা নিল ব্যবসার কথা বলে, ব্যবসার কথা কয়ে তারপরে টাকা বলে নিল। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে তিনি জিনের বাদশা সাইজা আপনাকে স্বর্ণ দিল, স্বর্ণ দেওয়ার কথা বলে টাকা। স্বর্ণ দেখাইলো। আবার আমাদের হলো মেশিন ঘরের থেকে ওই আমাকে আগের দিন বললো যে কালকে তোমার জিনে তোমাকে দাওয়াত খাওয়াইবো। আচ্ছা ঠিক আছে, খাওয়াই। আবার মেশিন ঘরে, ওই যে মেশিন ঘর, ওই মেশিন ঘরের চালের থেকে রাত 9টার সময় কয় যাওনে দিয়ে গেছে নিয়ে আসোগা। তাহলে তো আমরা বিশ্বাস করবি যে তাহলে স্বর্ণ হাসা। ওখানে যে এনে দিই স্বর্ণের দইয়ের দহি, আর ফল ফলানি সহ দইয়ের দহি। স্বর্ণের ডুবি না, দই স্বর্ণের না, দই। হ্যাঁ, আর হলো ওই দইয়ের মধ্যে হলো ফল ফলানি। হ্যাঁ, ওটা ই করা আছে, আমার কাছে ছবি আছে। হ্যাঁ, তাহলে এটা হাসা। আবার বললো যে ওইটার মধ্যে হাত দিলে মরে যাবা গা, তোমরা যদি হাত দাও তাহলে মরে যাবা গা। তাহলে তো ওটার হাত দিই নেই আমরা। তাহলে আমরা হয়তো পরীক্ষা করতাম, পরীক্ষা করেও থাকাকালীন আমরা ধরতাম। ও যখন পলাইলো তখন কইলাম যে আমি তো মরছি, নয় অতি মরবো নয় আমি মরবো। ইয়াই কইয়া ওই স্বর্ণের আমরা উঠাইছি। উঠানোর পরে ওখান পরীক্ষা করছি যে বোয়া, চেনও বোয়া, ওই বালাও বোয়া।